আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ডেন্টাল ওয়াক্স। এর আগে আমরা জিপসাম প্রোডাক্ট, মডেল ম্যাটেরিয়ালস, ইমপ্রেশন ম্যাটেরিয়ালস পড়ছি। আজকে আমরা পড়ব হচ্ছে ডেন্টাল ওয়াক্স। তো ডেন্টাল ওয়াক্স পড়ার আগে আমাদের কী কী জানতে হবে আর এই ক্লাস আমরা কী কী শিখবো সেটা হচ্ছে আমরা দেখছি। টপিকগুলো হচ্ছে টার্মিনোলজি, কিছু টার্ম আছে যেমন হোয়াট ইজ ডেন্টাল ওয়াক্স, প্যাটার্ন, মোল্ড, এগুলো হচ্ছে আমরা জানবো। ক্লাসিফিকেশন অফ ডেন্টাল ওয়াক্স, কম্পোজিশন অফ ডেন্টাল ওয়াক্স, তারপর হচ্ছে ডেন্টাল ওয়াক্সের প্রপার্টিস, ইনলে কাস্টিং ওয়াক্স যেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এগুলোর কম্পোজিশন, প্রপার্টিস, টাইপ অ্যান্ড আদার ডেন্টাল ওয়াক্সেরও প্রপার্টিস, কিছু ইউজ, ফ্লো প্রপার্টিস, থার্মাল প্রপার্টিস অ্যান্ড ওয়াক্স ডিস্টরশন সম্বন্ধে আমরা আজকে জানবো। তো প্রথমে হচ্ছে আমার জানতে হবে হোয়াট ইজ ডেন্টাল ওয়াক্স। তো ডেন্টাল ওয়াক্স হচ্ছে কি এ লো মলিকুলার ওয়েট ester of fatty acid derived from natural and synthetic components such as petroleum derivatives that soften to a plastic state at relatively low temperature. অর্থাৎ ডেন্টাল ওয়াক্সটা হচ্ছে লো মলিকুলার ওয়েট, তাদের ওয়েটটা হচ্ছে লো মলিকুলার ওয়েট এবং তারা হচ্ছে ester of fatty acid এবং তারা ড্রাইভ করতে আমরা তাদেরকে ড্রাইভ করতে পারি হচ্ছে ন্যাচারাল এবং সিনথেটিক কম্পোনেন্টস থেকে, যেমন পেট্রোলিয়াম ডেরিভেটিভস থেকে, এবং তাদেরকে যদি আমরা হিট করি একটা লো টেম্পারেচারে তাদেরকে আমরা সফট করতে পারবো। এটা হচ্ছে ডেন্টাল ওয়াক্স। অর্থাৎ এ লো মলিকুলার ওয়েট ester of fatty acid derived from natural and synthetic components যেমন পেট্রোলিয়াম ডেরিভেটিভস দ্যাট সফট ইনটু এ প্লাস্টিক স্টেট অ্যাট রিলেটিভলি লো টেম্পারেচার। এখন ডেন্টাল ওয়াক্স দিয়ে হচ্ছে আমরা কী করি, এখানে হচ্ছে আমরা বিভিন্ন ওয়াক্সের কিছু ব্যবহার দেখতে পাচ্ছি। এখানে কিছু ওয়াক্স আছে। ওয়াক্সটা এখানে হচ্ছে কিছু মডেলিং ওয়াক্স, শিট ওয়াচ, তারপরে হচ্ছে এখানে কিছু ইনলে কাস্টিং ওয়াক্স আছে। তো এই ওয়াক্সের যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি দাঁতের উপর মডেলের উপরে যে কাজটা করা হচ্ছে এটাকে বলে ওয়াক্স প্যাটার্ন। তো আমরা হচ্ছে এই ওয়ার্ডগুলো সম্বন্ধে হচ্ছে জানবো। হোয়াট ইজ প্যাটার্ন? প্যাটার্ন ওয়াক্স দেখে যেহেতু আমরা ওয়াক্সের মেইন কাজই হচ্ছে প্যাটার্ন তৈরি করা। তো এটাকে যদি আমরা ডেফিনেশন দেখি যে ইট মে বি ডিফাইন অ্যাজ দ্য শেপ অ্যান্ড সাইজ অফ রিজাল্টিং রেস্টোরেশন appliance or any prosthesis that is eventually replaced by polymer alloys or pure metals by using lost work technique. তো প্যাটার্ন হচ্ছে কি একটা শেপ বা সাইজ তৈরি করা, কার আমরা যে রেস্টোরেশনটা করব বা অ্যাপ্লায়েন্সটা দিব বা যে প্রসেসিসটা ইউজ করব সেটার একটা শেপ বা সাইজ তৈরি করা, যেটা কি পরবর্তীতে রিপ্লেস করা হবে কি দিয়ে, পলিমার অ্যালয় অথবা পিওর মেটাল দিয়ে, এবং যে মেথডটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে লস্ট ওয়ার্ক টেকনিক। তো আমরা এই লস্ট ওয়াক্স টেকনিক সম্বন্ধেও পরবর্তীতে জানবো। তো প্যাটার্নটা হচ্ছে কি আমরা যেটা বললাম যে একটা সাইজ বা শেপ তৈরি করব, যেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় রেস্টোরেশন, যেটা আমরা রেস্টোরেশনটা করব সেটা অথবা অ্যাপ্লায়েন্স হতে পারে অথবা প্রসেসিস হতে পারে, এগুলোর শেপ এবং সাইজটা তৈরি করব এবং পরবর্তীতে সেটা রিপ্লেস হবে পলিমার অ্যালয় অথবা পিওর মেটাল দিয়ে। আচ্ছা, এখন আমাদের ওয়াক্স দিয়ে প্যাটার্ন করার আগে আমাদের আরেকটা ওয়ার্ড সম্বন্ধে জানতে হবে, সেটা হচ্ছে মোল্ড। মোল্ড কি? মোল্ড মূলত হচ্ছে একটা ক্যাভিটি অথবা স্পেস, যেটা হচ্ছে আমরা ওয়াক্সটাকে এলিমিনেশন করার পর যে স্টোন লাইক ম্যাটেরিয়ালস থাকবে, যেই স্টোনটার উপরে হচ্ছে আমরা ওয়াক্সটা প্যাটার্ন করব, সেটা হচ্ছে পলিমার অথবা অ্যালয় অথবা পিওর মেটাল দিয়ে আমরা ফিল্ড করে দিব। অর্থাৎ আমি একটা স্পেস বানাবো, যেমন এটাকে যদি আমি দেখতে পাই, এটা হচ্ছে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে, আপার অ্যান্ড লোয়ার টিথের জয়ের কিছু স্পেস আছে। তো এখানে যদি আমি পিওর মেটাল অথবা আমি যে কোনো প্রোডাক্ট জিপসাম প্রোডাক্টও হতে পারে, আমি যদি পিওর মেটাল ছেড়ে দিই, আমি যদি পলিমার ছেড়ে দিই, অ্যালয় ছেড়ে দিই, এটা এই শেপটা সে নিয়ে ফেলবে। তো এই যে ফাঁকা শেপটা, এটি হচ্ছে একটা মোল্ড। সিম্পল জিনিস, এখানে যেমন এই যে একটা ফাঁকা স্পেস তৈরি করছি আপেলের শেপ দিয়ে, এই মাঝখানে যখন আমি মেটালটা ছেড়ে দিব এই আপেলের শেপটা হয়ে যাবে। তাহলে এই স্পেসটা, ফাঁকা যে স্পেসটা আছে, এটা হচ্ছে আমাদের মোল্ড, যেটা হচ্ছে আমরা লস্ট ওয়াক্স টেকনিক ইউজ করে হচ্ছে আমরা ওয়াক্সের প্যাটার্ন থেকে আমরা ওই প্রসেসিংটা বানাবো। এখন ওয়াক্সের যে টেকনিক আছে, আমরা যে ওয়াক্স প্যাটার্ন সম্বন্ধে বললাম, এই ওয়াক্সের টেকনিক আছে। ওয়াক্স টেকনিকটা হচ্ছে ডিরেক্ট হতে পারে এবং ইনডিরেক্ট টেকনিকটাও হতে পারে। ডিরেক্ট ওয়াক্স টেকনিক, এটা হচ্ছে মেথড বাই হুইচ এ ওয়াক্স প্যাটার্ন ইজ মেড ডিরেক্টলি অন প্রিপেয়ার টিথ ইন দ্য মাউথ। সরাসরি হচ্ছে আমরা যদি যে আমাদের প্রিপেয়ার টিথ অর্থাৎ মাউথের মধ্যে যদি আমরা টিতে এই টেকনিকটা ইউজ করি, সেটা হচ্ছে ডিরেক্ট ওয়াক্স টেকনিক। আর ইনডিরেক্ট হচ্ছে কি, অবশ্যই সেটা মডেলের উপরে বা ডাই ম্যাটেরিয়ালের উপর করতে হবে। তাহলে হচ্ছে ইনডিরেক্ট যেটা, সেটা হচ্ছে ডাই অর মডেল ম্যাটেরিয়ালের উপরও আমরা প্রিপেয়ার করতে পারি। আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম যে লস্ট ওয়াক্স টেকনিক, এটা কি? তো আমরা যদি ডেফিনেশনটা পড়ি, ইট ইজ এ মেথড ইউজিং ওয়াক্স প্যাটার্ন টু ক্রিয়েট এ ক্যাভিটি অর স্পেস উইদাউট এ স্টোন লাইক ম্যাটেরিয়ালস বাই এলিমিনেটিং ওয়াক্স বাই বয়লিং অর বার্ন আউট। অর্থাৎ এটা হচ্ছে একটা ওয়াক্সের মেথড
যেটা আমরা একটা প্যাটার্ন ক্রিয়েট করব একটা ক্যাভিটি অর স্পেস দিয়ে, এবং একটা স্টোন লাইক ম্যাটেরিয়ালসে আমরা এটা হচ্ছে এলিমিনেশন করব বাই বয়লিং অর বার্ন আউট করে। তাহলে লস্ট ওয়াক্স টেকনিক কি? তো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, লস্ট ওয়াক্স টেকনিক। ইট ইজ এ মেথড ইউজিং ওয়াক্স প্যাটার্ন টু ক্রিয়েট এ ক্যাভিটি অর স্পেস উইদিন এ স্টোন লাইক ম্যাটেরিয়ালস বাই এলিমিনেটিং ওয়াক্স বাই বয়লিং অর বার্ন আউট। অর্থাৎ আমরা যদি একটু পিকচারে খেয়াল করি যে একটা ওয়াক্স প্যাটার্ন আছে, এখানে একটা ডাই বা মডেল ম্যাটেরিয়ালের উপরে একটা ওয়াক্স প্যাটার্ন করলাম। এই ওয়াক্সটাকে আমি একটা নিচে একটা চ্যানেলের মাধ্যমে অ্যাড করে দিছি। এখন আমি কি করব, চারপাশে একটা স্টোন লাইক ম্যাটেরিয়ালস দিয়ে আটকে দিয়ে এই চ্যানেল দিয়ে যদি আমি হিট করি, বার্ন আউট করি, তো এই ওয়াক্সটা চ্যানেল দিয়ে বের হয়ে যাবে। বের হয়ে গেলে ভিতরে একটা ক্যাভিটি তৈরি করবে। এই ক্যাভিটিতে আমরা কাস্টিং ম্যাটেরিয়ালস অর্থাৎ অ্যালয় অথবা হচ্ছে আমাদের পলিমার অথবা হচ্ছে পিওর মেটাল আমরা ঢেলে দিলে এই ওয়াক্সের মতো একটা এই ফাঁকা স্ট্যান্ডটা হচ্ছে কি ওয়াক্সের ওই ডিজাইনটা করে ফেলবে। তো এটা হচ্ছে পরে আমরা পলিশিং করে হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় রেস্টোরেশনে ইউজ করতে পারি। তো লস্ট ওয়াক্স টেকনিকটা হচ্ছে কি, যেটা বললাম যে একটা ওয়াক্স প্যাটার্ন আমরা মানে ওয়াক্স প্যাটার্ন ইউজ করে আমরা একটা ক্যাভিটি অর স্পেস ক্রিয়েট করার পরে একটা স্টোন লাইক ম্যাটেরিয়ালস আর কি ক্যাভিটি স্পেস ক্রিয়েট করব, এবং ওয়াক্সটাকে আমরা হচ্ছে বয়লিং অথবা বার্ন আউট করে এলিমিনেশন করে দেবো। এটা হচ্ছে লস্ট ওয়াক্স টেকনিক। আচ্ছা, এখন আমাদের ওয়াক্সের সোর্স এবং হচ্ছে ইউজ অনুযায়ী তার ভাগ করতে হবে অ্যাকর্ডিং টু সোর্স অর অরিজিন। তো ওয়াক্সটা হচ্ছে আমরা যদি দেখি যে দুইটা পার্টে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে সোর্স অর অরিজিন থেকে, আর একটা হচ্ছে আমরা অ্যাকর্ডিং টু ইউজ। তো সোর্স অর অরিজিন এটা হচ্ছে ইম্পর্টেন্ট না তেমন, কিন্তু ইউজটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু সোর্স ন্যাচারাল সোর্স হতে পারে, সিনথেটিক সোর্স হতে পারে। দেখা যায় যে সিনথেটিক সোর্সগুলো যেগুলো আছে সবগুলোই কিছু কেমিক্যালের নেম, যেমন পলিইথিলিন ওয়াক্স, পলিঅক্সিথিলিন গ্লাইকোল ওয়াক্স, হাইড্রোজেনেটেড ওয়াক্স ইস্টার, এগুলো সব কিছুই হচ্ছে সিনথেটিক। নামের মধ্যে একটা কেমন সিনথেটিক একটা ভাইব আছে। তো ন্যাচারাল আগে আবার চারটা সোর্স থেকে আমরা পেতে পারি। একটা হচ্ছে মিনারেল সোর্স, একটা হচ্ছে প্ল্যান্ট সোর্স, ইনসেক্ট সোর্স, একটা হচ্ছে অ্যানিমাল সোর্স। মিনারেল সোর্স যেটা, এটা হচ্ছে প্যারাফিন, সেরেসিন অ্যান্ড মাইক্রোক্রিস্টালিন। প্ল্যান্ট সোর্সগুলো দেখা যাচ্ছে কিছু মনে হচ্ছে যে কিছু গাছের নাম, যেমন কার্নোবা, ক্যান্ডেলিলা, জাপান ওয়াক্স। ইনসেক্ট এটা তো মনে থাকবে বিজ ওয়াক্স। অ্যান্ড অ্যানিমাল থেকে হচ্ছে স্পার্মাসিটি ওয়াক্স। এই স্পার্মাসিটি ওয়াক্সটা আবার ইউজ করা হয় কোথায়? ডেন্টাল ফ্লক্সের কোট হিসাবে হচ্ছে আমরা ইউজ করতে পারি। অ্যাকর্ডিং টু ইউজ, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু ইউজ আমরা ওয়াক্সকে তিনটা পার্টে ভাগ করতে পারি: প্যাটার্ন ওয়াক্স, প্রসেসিং ওয়াক্স অ্যান্ড ইমপ্রেশন ওয়াক্স। তো প্যাটার্ন ওয়াক্স হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে। তো প্যাটার্ন ওয়াক্সে কী আছে? মডেলিং ওয়াক্স, বেস প্লেট ওয়াক্স, কাস্টিং ওয়াক্স। এই কাস্টিং প্রসেস অনুযায়ী কাস্টিং ওয়াক্সকে আবার আমরা চারটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইনলে কাস্টিং, শিট কাস্টিং, প্রিফর্ম কাস্টিং অ্যান্ড ওয়াক্স ম্যাশ। এটা হচ্ছে আমরা সামনে ডিটেলস হচ্ছে জানবো এগুলোর ইউজ এবং কম্পোজিশন। এরপর হচ্ছে প্রসেসিং ওয়াক্স, অর্থাৎ প্রসেসিং প্রসিডিউরের উপর ভিত্তি করে হচ্ছে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বক্সিং ওয়াক্স, স্টিকি ওয়াক্স, ইউটিলিটি অর বেন্ডিং ওয়াক্স অ্যান্ড কার্ডিং ওয়াক্স। আর ইমপ্রেশন ওয়াক্স এটাকে হচ্ছে আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি: কারেক্টিভ ওয়াক্স, বাইটিং ওয়াক্স অ্যান্ড ইনলে কাস্টিং ওয়াক্স। তো দেখা যায় যে ইনলে কাস্টিং ওয়াক্স, ইমপ্রেশন ওয়াক্স এবং প্যাটার্ন ওয়াক্স দুইটার মধ্যেই কিন্তু প্রেজেন্ট আছে, অর্থাৎ এই ইনলে কাস্টিং ওয়াক্সটা আমাদের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ডেন্টাল ওয়াক্সের আমরা কিছু কম্পোজিশন দেখতে পারি। জেনারেল কম্পোজিশন কি আছে? জেনারেল কম্পোজিশনের মধ্যে থাকে হচ্ছে কি থাকে, মানে জেনারেল কম্পোজিশন অফ ডেন্টাল ওয়াক্স। একটা ডেন্টাল ওয়াক্সের ভিতরে স্বাভাবিকভাবে আমরা মানে ম্যাক্সিমাম ওয়াক্সের ভিতরে আমরা কি পাবো? প্যারাফিন ওয়াক্স পাবো, গাম ড্যামার পাবো, কার্নোবা ওয়াক্স অ্যান্ড সেরেসিন পাবো। তো প্যারাফিন ওয়াক্সটা কি করে? এটা হচ্ছে আমাদের মেল্টিং অ্যান্ড সফটেনিং রেঞ্জ। অর্থাৎ মানে আমি যদি এইটা পড়ানোর আগে আমি যদি ওয়াক্সের যদি আমি প্রপার্টিসটা দেখি, এটা দেখে হচ্ছে আমরা ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, ওয়াক্সটা কি? The wax should have uniform texture when softened and should soften at a low temperature. অর্থাৎ ওয়াক্সটা, ডেন্টাল ওয়াক্স যেটা আছে, এটা হচ্ছে একটা ইউনিফর্ম টেক্সচার থাকতে হবে, কোনো বেশি কম কোথাও থাকা যাবে না, এবং শুড বি সফটেন অ্যাট লো টেম্পারেচার। অর্থাৎ ডেন্টাল ওয়াক্সটা কিন্তু লো টেম্পারেচারে সফট হতে হবে, তার সফট হতে হবে। দ্য কালার শুড বি সাচ
দ্যাট ইজ কন্ট্রাস্ট উইথ দ্য ডাই মডেল অর প্রিপেয়ার টুথ। আচ্ছা, আমরা যদি একটা মডেল ম্যাটেরিয়াল দিয়ে একটা টুথ মানে সিঙ্গেল টুথের মডেল তৈরি করি বা ডাই তৈরি করি, ওইখানে যদি আমি ওয়াক্স প্যাটার্ন করি, তাদের মধ্যে কালার কন্ট্রাস্ট থাকতে হবে। অর্থাৎ আমার মডেল এবং প্যাটার্ন মানে ওয়াক্স প্যাটার্নটা যাতে আমি আলাদা করতে পারি। এবং ওয়াক্সটা কী করবে না, ফ্লেক, চিপ অর ক্র্যাক ডিউরিং ওয়ার্কিং অর কার্ভিং করার সময় মানে হচ্ছে কার্ভিং তো আমরা করবো হচ্ছে রুম টেম্পারেচারে এটা যাতে ভেঙে না যায়, ফেটে না যায় বা কোনো ক্ষতি না হয় বা ড্যামেজ না হয়, এটা হচ্ছে আমাদের এনশিওর করতে হবে। এটা হচ্ছে তার প্রপার্টিস থাকতে হবে। আচ্ছা, ডাইমেনশনালি তার স্টেবল থাকতে হবে এলিমিনেশন করার আগ পর্যন্ত। অর্থাৎ ডাইমেনশনালি যদি স্টেবল না থাকে, আমি যদি একটা সিঙ্গেল টুথের ডাই থেকে আমি যদি একটা ওয়াক্স প্যাটার্ন তৈরি করি এবং সেটা যদি দেখা গেল যে ডাইমেনশনালি স্টেবল না, তাহলে হচ্ছে আমার যে রেস্টোরেশনটা তৈরি করবো সেটা কিন্তু ফিট হবে না। আচ্ছা, এরপরে বলছে দ্য ওয়াক্স শুড বি রিমুভ কমপ্লিটলি আফটার লস্ট ওয়াক্স টেকনিক উইদাউট লিভিং এনি রেসিডিউস। আচ্ছা, এটা বোঝাচ্ছে যে আমার যে লস ওয়াক্স টেকনিকটা ইউজ করলাম, এইখানে আমার ওয়াক্সটা তো আমরা ওই চ্যানেল দিয়ে বের করে দিলাম, বার্ন আউট করে দিলাম। এখন যদি কোনো ওয়াক্স ভিতরে বা ওই মোল্ডের ভিতরে মানে স্পেসের ভিতরে যদি থেকে যায়, তাহলে আমি যদি সেখানে কোনো পিওর মেটাল বা কোনো অ্যালয় যদি আমি পোর করি, দেখা যাবে যে ওই পার্টটুকু সে নিতে পারবে না, ওই পার্টটুকু সে মানে ওই ইমপ্রেশনটা হচ্ছে আসবে না। তো না আসলে কি হবে, আমরা যে অ্যাকচুয়াল ডিজায়ার আমাদের যে রেস্টোরেশন ছিল, ওই রেস্টোরেশনটা সঠিক হবে না। ফলে পেশেন্টের এখানে হচ্ছে মানে ওই রেস্টোরেশনটা ফিট করবে না, ঠিক আছে, রেস্টোরেশনই তৈরি হবে না ঠিকভাবে। আচ্ছা, এবার বলছে যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যে ওয়াক্সটা হচ্ছে সলিড হতে হবে রুম টেম্পারেচারে। অর্থাৎ আমি ওয়াক্সটা যদি রুম টেম্পারেচারে রাখি, সেটা হচ্ছে সলিড থাকবে এবং মোবাইল আফটার মেল্টিং। অর্থাৎ আমার যদি মানে ওয়াক্সটাকে হিট দিই, লো টেম্পারেচারে হিট দিলে হচ্ছে সম্পূর্ণ গলে যেতে হবে। এটা একটু রয়ে যাবে বা একটু অর্ধেক গলবে না, এরকম কোনো একটা ভাব থাকা যাবে না। তাহলে ওয়াক্সটা কী হতে হবে, সলিড হতে হবে রুম টেম্পারেচারে এবং মোবাইল হতে হবে আফটার মেল্টিং। তো এখন যদি আমি জেনারেল প্রপার্টিসতে দেখি, যে ওয়াক্সটা আমরা বলছিলাম যে সফট করতে হবে এবং মেল্টিং হতে হবে, মানে মানে একটা লো টেম্পারেচারে এটার সফট এবং মেল্টিং হতে হবে। তো এইটা কন্ট্রোল করে হচ্ছে প্যারাফিন ওয়াক্স। গাম ড্যামার যেটা আমরা বলছিলাম যে ওয়াক্সটা একটা লাস্টার্স হবে, মানে ওয়াক্সের যে সারফেসটা সেটা অনেক শাইনি হবে। তাহলে গাম ড্যামারটা হচ্ছে এটা লাস্টার অ্যান্ড স্মুথনেস প্রোভাইড করবে। এবং হচ্ছে আমরা যে বলছিলাম ওয়াক্সটা যাতে ভেঙে না যায়, কাজ করার সময় ওয়াক্সটা যখন কার্ভিং করব তখন এটার ক্র্যাক না হয়, ফ্ল্যাক না হয়, এই জন্য এইটাকে রেজিস্ট্যান্স করবে হচ্ছে গাম ড্যামার। কার্নোবা ওয়াক্স কী করবে, হার্ডনেস বাড়াবে এবং মাউথ টেম্পারেচারে ফ্লোটা ডিক্রিজ করবে। তো মাউথ টেম্পারেচারে যদি ফ্লোটা ডিক্রিজ করে, তাহলে আমাদের সুবিধা কী, কার্নোবা ইউজ করার কারণে আমাদের মাউথ টেম্পারেচারে ওয়াক্সের ফ্লোটা হচ্ছে ডিক্রিজ হচ্ছে। তো ওয়াক্সের মাউথ টেম্পারেচার যদি ফ্লো বেশি হয়, তাহলে দেখা যাবে যে আমি যদি ওয়াক্সটা মানে ডিরেক্ট ওয়াক্স টেকনিক ইউজ করতে চাই, তো দেখা যাবে আমার ওয়াক্সটা ওইখানে প্যাটার্ন তৈরি করতে পারবে না, চারপাশে ডিস্টর্শন হবে, ফলে হচ্ছে পেশেন্টের একটা সমস্যা হবে। তো ওয়াক্সের হার্ডনেসটা একটু বাড়তে হবে এবং তার ফ্লো অ্যাট মাউথ টেম্পারেচার এটা ডিক্রিজ করতে হবে। এই কাজটা করবে হচ্ছে কার্নোবা ওয়াক্স। আর সেরিসিন যেটা, এটা হচ্ছে ফ্লো প্রপার্টিস বাড়াবে, কন্ট্রোল দ্য ফ্লো প্রপার্টিস অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্কিং প্লাস্টিসিটি। এবং আমাদের যে ওয়ার্কিং প্লাস্টিসিটি আছে, এটা হচ্ছে সেরিসিন হচ্ছে আমাদের বাড়াবে। তাহলে আমাদের ওয়াক্স কম্পোজিশনে আমরা দেখলাম প্যারাফিন ওয়াক্স আছে, গাম ড্যামার আছে, কার্নোবা অ্যান্ড সেরিসিন। এই চারটার কাজটা হচ্ছে আমাদের জানতে হবে, এটা ভাইভাতে জিজ্ঞেস করবে। ওয়াক্সের কী কী প্রপার্টিস আছে, ওয়াক্সের যে থার্মাল প্রপার্টিস আছে, থার্মাল প্রপার্টিসের মধ্যে দুইটা মনে রাখতে হবে, যে ওয়াক্সের থার্মাল কন্ডাক্টিভিটি অনেক লো, যার কারণে আমরা যদি ওয়াক্সের এক সাইডে মেল্টিং করা শুরু করি, অন্য সাইডে কিন্তু মেল্টিং হবে না। অর্থাৎ আমার ওয়াক্সটা কিন্তু মানে ডিস্ট্রিবিউশন মানে অর্থাৎ টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন সঠিকভাবে দিলেই সব মেল্ট হবে, কারণ তার থার্মাল কন্ডাক্টিভিটি কম, পরিবহন করার ক্ষমতা কম, তাপ পরিবহনের ক্ষমতা কম। সুতরাং এক সাইডে তাপ দিলে এক সাইডই গলবে, অন্য সাইড গলবে না। সেমভাবে যখন আমি কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন ডেন্টাল মেটেরিয়ালসের মধ্যে সব থেকে বেশি হচ্ছে ওয়াক্সের, যার কারণে কি সমস্যাটা হচ্ছে, থার্মাল এক্সপ্যানশন কি, চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট অফ অরিজিনাল লেন্থ ওয়েন টেম্পারেচার রাইজ বাই 1 ডিগ্রি সেলসিয়াস অর কেলভিন। অর্থাৎ আমি যদি একটু তাপমাত্রা বাড়াই, তার লেন্থের যে চেঞ্জটা অনেক বেশি হবে। এটা একমাত্র ওয়াক্সই হচ্ছে সেই ডেন্টাল মেটেরিয়াল যেটা সব থেকে বেশি এক্সপ্যানশন হয়, যার কারণে আমাদের কি ডাইমেনশনালি স্টেবল থাকবে না। অর্থাৎ আমি যদি ওয়াক্স প্যাটার্নটা মডেল থেকে বের করি অ্যাজ সুন অ্যাজ পসিবল, সেটা দিয়ে আমার মানে আমি যদি লস্ট ওয়াক্স টেকনিক ইউজ করে আমার রেস্টোরেশনটা বানাইতে হবে। তো আমার
এই থার্মাল প্রপার্টিসগুলো হচ্ছে আমার বেসিকের জন্য জিজ্ঞেস করতে পারে ভাইভাতে, একবারে বেসিক, যে থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে লো আর থার্মাল এক্সপ্যানশনটা হচ্ছে অনেক বেশি। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে ওয়াক্স কী কী আছে। যেমন প্রথমে বলছিলাম যে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইনলে কাস্টিং ওয়াক্স। তো ইনলে কাস্টিং ওয়াক্স হচ্ছে দুইটা টাইপ। টাইপ 1 হচ্ছে মিডিয়াম, যেটা হচ্ছে আমরা ডিরেক্ট ওয়াক্স টেকনিক ইউজ করবো, অ্যান্ড টাইপ 2 হচ্ছে সফট, যেটা হচ্ছে আমরা ইনডিরেক্ট ওয়াক্স টেকনিক ইউজ করি। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইনলে কাস্টিং ওয়াক্স। এটা হচ্ছে ডার্ক ব্লু কালার, কিছু স্টিকের মতো আছে, এগুলো হচ্ছে ইনলে কাস্টিং ওয়াক্স। ইনলে কাস্টিং ওয়াক্স দিয়ে আমরা যদি এই যে মডেলের উপর একটা প্যাটার্ন তৈরি করছি, এভাবে দেখাচ্ছে ইনলে কাস্টিং ওয়াক্স, এভাবে দেখাচ্ছে সেমভাবে। এই যে এখানে হচ্ছে ইনলে কাস্টিং ওয়াক্সটা এইভাবে আছে। আচ্ছা, তো ইনলে কাস্টিং ওয়াক্সের কিছু প্রপার্টিস আছে। ইনলে কাস্টিং ওয়াক্সের প্রপার্টিস আর জেনারেল ওয়াক্সের প্রপার্টিস মোটামুটি সেম। আচ্ছা, প্রথমে কি লো সফটেনিং টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচারটা লো থাকতে হবে যখন আমরা তাকে সফট করব, কারণ এর লো টেম্পারেচারে যদি সফট না হয়, এটা আমরা কিন্তু দেখছিলাম যে ওয়াক্সের মেইন প্রপার্টিস হচ্ছে কি এরা লো টেম্পারেচারে সফট হয়ে যাবে। ডাজ নট চিপ ফ্লেক অর ক্র্যাক ডিউরিং কার্ভিং অ্যাট রুম টেম্পারেচার, রুম টেম্পারেচারে কার্ভিং করার সময় এরা কোনো চিপ ফ্লেক অর ক্র্যাক হতে পারবে না। কমপ্লিটলি বার্ন আউট অ্যান্ড ভ্যাপোরাইজড, সম্পূর্ণ গলে যাবে অথবা উড়ে যাবে যখন আমরা যে লস্ট ওয়াক্স টেকনিক ইউজ করবো। ইট ইজ রিজিড অ্যান্ড হার্ড অ্যাট মাউথ টেম্পারেচার, মাউথ টেম্পারেচারে অবশ্যই এটা হার্ড হতে হবে, নাহলে কিন্তু আমরা বলছিলাম যে ওয়াক্স ডিস্ট্রকশন হবে। আচ্ছা, ইট হ্যাজ শার্প কন্ট্রাস্ট কালার, সেম কালারটা হচ্ছে কন্ট্রাস্ট হতে হবে, কারণ ডাই মেটেরিয়াল থেকে যদি আমরা আলাদা করতে যাই আমার কালারটা ভিন্ন হতে হবে, কন্ট্রাস্ট হতে হবে। হাই কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন আছে, তাহলে এটার যেহেতু হাই কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন আছে, তাই আমরা ডাইমেনশনাল চেঞ্জ যাতে না হয় অ্যাজ সুন অ্যাজ আমরা সেটা দিয়ে রেজিস্ট্রেশন তৈরি করে ফেলবো। এবং স্মুথ টেক্সচার থাকবে, আমরা বলছিলাম যে ওয়াক্সটা শাইনি লাস্টার্স থাকবে এবং স্মুথ থাকবে, তাহলে সবসময় কী থাকবে, একটা স্মুথ টেক্সচার থাকবে। আমাদের প্রপার্টিস অফ ইনলে কাস্টিং ওয়াক্স এটা অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে ভাইভাতে কোশ্চেন আসবে, রিটেনে কোশ্চেন আসবে। এরপরে হচ্ছে আমাদের বেস প্লেট ওয়াক্স। বেস প্লেট ওয়াক্স যেটা হচ্ছে, আমরা যদি একটু দেখি আমাদের যে ইনলে কাস্টিং ওয়াক্স ছিল, আচ্ছা আগের স্লাইডে আমার ইনলে কাস্টিং ওয়াক্সের যে ইউজটা আছে সেটা হচ্ছে ছিল না। তো ইনলে কাস্টিং ওয়াক্সের যে ইউজটা এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা রিটেনের জন্য এবং ভাইবার জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা ভাইবাতে মাস্ট ধরবেই। মানে ইনলে কাস্টিং ওয়াক্স, তারপর হচ্ছে মডেলিং ওয়াক্স, মানে হচ্ছে প্যাটার্ন ওয়াক্সের যে তিনটা আছে, এই তিনটেই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো ইনলে কাস্টিং ওয়াক্স কী করা হয়, ইট ইজ ইউজ টু মেক এ প্যাটার্ন অফ ক্রাউন ব্রিজ ইনলে অনলে। ক্রাউন ব্রিজ ইনলে অনলের জন্য আমরা যে প্যাটার্ন তৈরি করবো সেটা ইনলে কাস্টিং ওয়াক্স ইউজ করে করব। এবং এটা একটা ইমপ্রেশন ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করা যাবে কখন, it can be also used as a copper banded impression material for taking the impression of a single tooth in crown and inlay works। শুধুমাত্র ক্রাউন অ্যান্ড ইনলে ওয়ার্কসে কপার ব্যান্ডেড ইমপ্রেশন ম্যাটেরিয়াল হিসেবে আমরা ইমপ্রেশন নিতে পারবো সিঙ্গেল টুথের জন্য, যে ইমপ্রেশনটা শুধুমাত্র কোন ওয়ার্কে, ক্রাউন অ্যান্ড ইনলে ওয়ার্কস। তো আমি যদি দুইটা ইউজটা দেখি একটু মিক্স হয়ে যেতে পারে, যে প্রথম ইউজটা হচ্ছে আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারবো, যেটা ক্রাউন ব্রিজ ইনলে অনলে, এই চারটার জন্যই আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারবো। আর সেকেন্ড যেটা, সেটা শুধু ক্রাউন অ্যান্ড ইনলে ওয়ার্কস, এই দুইটার মধ্যে হচ্ছে এই দুইটার সময় আমরা সিঙ্গেল টুথের ইমপ্রেশন নিতে পারবো, সেটা হচ্ছে কপার ব্যান্ডেড ইমপ্রেশন। ঠিক আছে, ইমপ্রেশনটা নিতে পারো শুধু ক্রাউন অ্যান্ড ইনলে ওয়ার্কসের সময়। প্রপার্টিসটা আমরা বলছিলাম। এরপর হচ্ছে আমাদের বেস প্লেট ওয়ার্কস। তো বেস প্লেট ওয়ার্কস হচ্ছে, বেস প্লেট ওয়ার্কসটা যদি আমি দেখি যে ইট ইজ এ হার্ড, টাফ অ্যান্ড ব্রিটেল অ্যাট রুম টেম্পারেচার। সিম্পল জিনিস যে বেস প্লেট ওয়ার্কসটা কী হবে, তুলনামূলক হার্ড হবে, মডেলিং ওয়ার্কসের চেয়েও কিন্তু এটা হার্ড হবে, তাহলে হার্ড হবে, টাফ হবে এবং ব্রিটেল হবে, এটা ভঙ্গুর হবে রুম টেম্পারেচারে। তো এটা সাপ্লাইড ফ্রম হচ্ছে 1 to 2 মিলিমিটার থিকনেস, এটার থিকনেস মডেলিং ওয়ার্কসের চেয়ে বেশি। অ্যান্ড শেপ ফর আপার অ্যান্ড লোয়ার আর্চ, অর্থাৎ আপার অ্যান্ড লোয়ার আর্চের জন্য এটা শেপ আছে। যেমন আমরা যদি এখানে দেখি বেস প্লেট ওয়ার্কসের, এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে টাঙের জন্য স্পেস আছে, সুতরাং এটা হচ্ছে লোয়ার জয়ের জন্য, এটা হচ্ছে প্যালেটের জন্য আছে, এর জন্য আপার জয়ের জন্য, এটা হচ্ছে বেস প্লেট ওয়ার্কস। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বেস প্লেট ওয়ার্কসের কী কী টাইপ আছে। তো
তো বেস প্লেট ওয়াক্সের যে তিনটা টাইপ আছে, একটা হচ্ছে সফট, মিডিয়াম অ্যান্ড হার্ড। তো এই তিনটা কিসের জন্য? এই তিনটা হচ্ছে তাদের মেল্টিং টেম্পারেচার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা তিনটা ভাগে ভাগ করছি। তো যেটা সফট সেটা হচ্ছে ভিনিয়ার্সের জন্য আমরা ইউজ করতে পারি। যেটা হচ্ছে টাইপ 2 এটা হচ্ছে মিডিয়াম ওয়াক্স, এইটা হচ্ছে আমরা মাউথ নর্মাল কন্ডিশনে হচ্ছে আমরা ইউজ করতে পারি। আর টাইপ 3 যেটা সেটা হার্ড, যেহেতু হার্ড তার টেম্পারেচার বেশি লাগবে, সুতরাং আমরা ট্রপিক্যাল ক্লাইমেটসের জন্য আমরা টাইপ 3 ইউজ করতে পারি। তো এটার মেইন ইউজ কি? মেইন ইউজ হচ্ছে স্পেশাল আর ক্লোজ ফিটিং ট্রে। স্পেশাল ট্রে, ক্লোজ ফিটিং ট্রে, কাস্টম ট্রে, এগুলো সব কিছু হচ্ছে আমাদের কি ফাইনাল ইমপ্রেশন নেওয়ার সময় আমরা ইউজ করতাম। তো আমরা প্রাইমারি ইমপ্রেশন নিতাম কি দিয়ে? প্রাইমারি ইমপ্রেশন নিতাম হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে, এবং ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে প্রাইমারি ইমপ্রেশন নেওয়ার পরে আমরা যখন ফাইনাল ইমপ্রেশন নিব তখন এই স্পেশাল ট্রে বা ক্লোজ ফিটিং ট্রেটা হচ্ছে আমরা বানাবো হচ্ছে বেস প্লেট ওয়াক্স দিয়ে। আচ্ছা, এটা আর একটা ওয়ার্ক কি, যে মেকিং এ টেম্পোরারি ডেঞ্চার বেস ইন এ কনস্টিটিউশন অফ কমপ্লিট ডেঞ্চার। তাহলে কমপ্লিট ডেঞ্চারের সময়, কমপ্লিট ডেঞ্চার বানানোর সময় যে টেম্পোরারি ডেঞ্চার বেসটা আমরা বানাবো, আমরা তো ডিরেক্ট কমপ্লিট ডেঞ্চার বানায় ফেলতে পারবো না, আমরা একটা টেম্পোরারি ডেঞ্চার বেস দিয়ে শেপ করবো, সেই শেপটা হচ্ছে আমরা বেস প্লেট ওয়াক্স দিয়ে করতে পারবো। তো এটা দুইটা হচ্ছে মেইন ওয়ার্ক। এটা হচ্ছে কি স্পেশাল ক্লোজ ফিটিং ট্রে, যেটা হচ্ছে আমরা দিয়ে ফাইনাল ইমপ্রেশন নিব, আরেকটা হচ্ছে টেম্পোরারি ডেঞ্চার বেস তৈরি করবো যখন আমরা কমপ্লিট ডেঞ্চার বানাবো। মডেলিং ওয়াক্স, এই মডেলিং ওয়াক্সটার ইউজটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইনলে কাস্টিং ওয়াক্সের পরে হচ্ছে মডেলিং ওয়াক্সটা অনেক ইম্পর্টেন্ট আসে। তো মডেলিং ওয়াক্সটা হচ্ছে এরকম শিটের মতো দেখা যায়, পাতলা থিন। এটা হচ্ছে বেস প্লেট ওয়াক্সের চোখ থিন। আচ্ছা, এটা কী কী ব্যবহার আছে? ইউজ ফর মেকিং প্যাটার্ন ফর পার্মানেন্ট ডেঞ্চার বেসেস টু বি মেড বাই হিট কিউর অ্যাক্রিলিক রেজিন্স। হিট কিউর অ্যাক্রিলিক রেজিন্স ইউজ করে আমরা যে ডেঞ্চার বেসটা বানাবো এটার প্যাটার্নটা হচ্ছে আমরা মডেলিং ওয়াক্সটা দিয়ে করতে পারি। অ্যাক্রাইলিক জ্যাকেট ক্রাউন, এই যে এখানে হচ্ছে অ্যাক্রাইলিক জ্যাকেট ক্রাউন, এই যে অ্যাক্রিলিক জ্যাকেট ক্রাউন, আমরা ক্রাউনের যে জ্যাকেট তৈরি করছি, জ্যাকেটের মধ্যে দেখা যায় অ্যাক্রিলিক জ্যাকেট ক্রাউনটা তৈরি করছি আমরা মডেলিং ওয়াক্স দিয়ে। তারপর হচ্ছে আমরা বক্সিং ইমপ্রেশন কি? আমরা একটা ইমপ্রেশন নেওয়ার পর এই ইমপ্রেশনে তো আমরা প্লাস্টার ঢালবো, তো প্লাস্টার ঢালতে গেলে দেখা যায় চারপাশ দিয়ে যদি পড়ে না যায়, এর জন্য আমরা একটা বক্স করে দিব। এই বক্সটা হচ্ছে আমরা কি মডেলিং ওয়াক্স দিয়ে করতে পারি, ঠিক আছে? তো বক্সিং ওয়াক্স ইমপ্রেশন দিয়ে আমরা করতে পারি যদি বক্সিং ওয়াক্সটা না থাকে। মডেলিং ওয়াক্স দিয়ে আমরা করতে পারি যদি বক্সিং ওয়াক্সটা না থাকে। তারপর হচ্ছে মেকিং অক্লুজাল রিম হচ্ছে কি? এইগুলো হচ্ছে অক্লুজাল রিম, এটা হচ্ছে অক্লুজাল রিম। এই যে আপার লোয়ার আর্টসের জন্য আমরা অক্লুজাল রিম বানাবো মাটির মতো। এখানে হচ্ছে আর্টিফিশিয়াল টিথ আমরা বসাবো, হ্যাঁ, আর্টিফিশিয়াল টিথ হচ্ছে আমরা বলবো, মানে বলা যায় যে এটা আর্টিফিশিয়াল জিঞ্জাইভা অক্লুজাল রিম। অ্যান্ড আরেকটা ফাংশন কি? ব্লকিং আউট দ্য আন্ডারকাটস। আমরা মডেলের যদি কোনো আন্ডারকাট থাকে সেটা আমরা ব্লক করে দিতে পারি কি দিয়ে? এই মডেলিং ওয়াক্স দিয়ে। এরপরে হচ্ছে আমাদের স্টিকি ওয়াক্স। যেহেতু আমরা বুঝতেছি স্টিকি ওয়াক্স মানে এটা স্টিকি জাতীয়, সুতরাং এটা কোনো ব্রোকেন পার্টস জয়েন করার জন্য আমরা ইউজ করব। তো এটা ইউজ করে কি? জয়নিং পার্টস অফ ব্রোকেন মডেল যদি কোনো ভেঙে যায়, ব্রোক হয়ে যায়, তখন আমরা স্টিক ওয়াক্স দিয়ে সেটা অ্যাটাচ করে দিতে পারি। অ্যালাইগিং পার্টস অফ ব্রোকেন ডেঞ্চার বিফোর রিপেয়ার। কোনো ডেঞ্চার যদি ব্রোক হয়, ডেঞ্চার যদি ভেঙে যায়, তো ওই ডেঞ্চার যে পার্টগুলো আছে সেই পার্টটা তো আমার স্ট্যাবল করে তারপরে হচ্ছে রিপেয়ার করতে হবে। তো স্ট্যাবলটা করবো আমি কোথায়? এই স্টিকি ওয়াক্সের উপরে। এরপরে বলতেছে যে টেম্পোরারি স্টেবিলাইজ দ্য কম্পোনেন্টস অফ ব্রিজ বিফোর শোল্ডারিং। এই যে ব্রিজের যে শোল্ডারিং আছে, মানে ব্রিজের শোল্ডারিং মানে হচ্ছে দুইটা কম্পোজিশনকে একসাথে অ্যাটাচ করা। তো এই যে অ্যাটাচ করার সময় এটা তো আমাদের স্টেবল করে নিতে হবে। স্টেবল করে না নিলে তো আমরা মানে জিনিসটা তো তৈরি করতে পারবো না। তো স্টেবল করতে হবে আমাদের এই স্টিকি ওয়াক্সের উপরে। এরপরে বলতেছে যে আমরা যদি অ্যালজিনেট নেই, আমরা তো জানি অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়াল পারফোরেটেড ট্রেতে আমরা ইউজ করি, অর্থাৎ পারফোরেটেড ট্রেতে অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়াল একটা ইন্টারলক হয়। ইন্টারলক হলে আমরা যখন সাডেন জাগ দিয়ে বের করে আনবো তখন যাতে অ্যালজিনেট থেকে হচ্ছে মানে ইমপ্রেশন ট্রে থেকে যাতে অ্যালজিনেটটা খুলে না যায় বা মুখের ভেতরে থেকে না যায়। তো আমি যদি প্লেন ট্রেতে অ্যালজিনেট নিতে চাই, যদি কখনো এরকম হয় যে আমার প্লেন ট্রেতে অ্যালজিনেট ইমপ্রেশনটা নিতে হবে, তখন তো তার ইন্টারলক হবে না। তখন আমি কি ইউজ করব? তখন আমি স্টিকি ওয়াক্স ইউজ করব। স্টিকি ওয়াক্সটা ইউজ করলে আমার একটা অ্যালজিনেট ম্যাটেরিয়ালের সাথে একটা ইন্টারলক হবে, আমি তখন ইমপ্রেশনটা ঠিক মতো নিতে পারবো এবং সাডেন জাগ দিয়ে বের করে আনতে পারবো। এরপর হচ্ছে আমাদের আদার কাস্টিং ওয়াক্স আছে, যেমন শিট কাস্টিং। এটা শিট কাস্টিং নামে আছে, শিট অর্থাৎ শিট ফর্মে আসবে। এটা মেটালিক ডেঞ্চার বেস আছে, ওই বেস তৈরি করার সময় প্যাটার্ন করা যায়। এবং প্যাটার্ন ফর কানেক্টরস অফ কাস্ট পার্শিয়াল ডেঞ্চার। এটা যদি একটা কাস্ট পার্শিয়াল ডেঞ্চার হয়, এটার কানেক্টর দেখা যাচ্ছে, এই যে কানেক্টর, এই কানেক্টরগুলোর প্যাটার্ন আমি নিতে পারবো কি দিয়ে? এই
আমার এই শিট ওয়াক্স দিয়ে আমরা নিতে পারবো। কানেক্টরগুলো হচ্ছে আমরা শিট ওয়াক্স দিয়ে নিতে পারবো। এরপরে যদি আমি দেখি যে এরপরে আমি লিখতে পারি যে প্রিফর্ম ওয়াক্স যেটা আছে, প্রিফর্ম ওয়াক্সটা আমরা কী কারণে তৈরি করি, কী কারণে ইউজ করি আমরা আগে জানি ক্লাবস অ্যান্ড রেস্ট কি। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে যদি একটা পার্শিয়াল ডেঞ্চার হয়, এইটা যদি একটা পার্শিয়াল ডেঞ্চার হয়, পার্শিয়াল ডেঞ্চারের এটা হচ্ছে রেস্ট, এই যে এইটা হচ্ছে রেস্ট, মাঝখানে এটা হচ্ছে রেস্ট আর এটা হচ্ছে কাপস। তো এই কাপস অ্যান্ড রেস্টের যে ইমপ্রেশনটা প্যাটার্নটা সেটা হচ্ছে আমরা এই প্রিফর্ম ওয়াক্স দিয়ে, প্রিফর্ম কাস্টিং ওয়াক্স দিয়ে আমরা নিতে পারি। এরপরে হচ্ছে আমি ওয়াক্স মেশ মানে হচ্ছে একটা নেট। তো ওয়াক্স মেশটা কি কেন ইউজ করব, এটা হচ্ছে আমি যদি কোনো রিটেনশন ইউজ করি, রিটেনশন বানাই, এই রিটেনশনের প্যাটার্ন নিতে পারবো আমরা এই ওয়াক্স মেশ দিয়ে। এরপর হচ্ছে কার্ডিং ওয়াক্স এটা বেশি একটা ইম্পর্টেন্ট না এগুলো। কার্ডিং ওয়াক্সটা হচ্ছে আমি যদি দোকান থেকে যদি আমি কোনো আর্টিফিশিয়াল টিথ কিনি, তো টিথটা তো আমার মানে হচ্ছে আমার তো আর এমনি দিয়ে দেবে না, ওইটা হচ্ছে কোনো কিছুর সাথে অ্যাটাচ করে যাতে সুন্দর একটা ভিউ থাকে, সুন্দরভাবে আমি আইডেন্টিফিকেশন করতে পারি, সেভাবে হচ্ছে আমার দিতে হবে। তো এই যে দেখা যায় ইনসাইজর আছে, ক্যানাইন্স আছে, এরকম আমার এই যে প্রিমোলার্স আছে, মোলার্স আছে, এগুলো হচ্ছে আমার এই কার্ডিং ওয়াক্স, এই কার্ডিং ওয়াক্সের উপর তাদের আমার সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে হচ্ছে আমাদের কাছে দিবে। এটা হচ্ছে কার্ডিং ওয়াক্সের ইউজ। এরপরে হচ্ছে আমাদের বক্সিং ওয়াক্স। আমরা যেটা বলছিলাম যে বক্সিং ওয়াক্সটা কী করে, বক্সিং ওয়াক্সটা ছিল হচ্ছে আমরা বলছিলাম না যে যদি বক্সিং ওয়াক্স না থাকে তখন আমরা মডেলিং ওয়াক্স দিয়ে এই বক্সিং ইমপ্রেশন করতে পারি। তো বক্সিং ওয়াক্স দিয়ে হচ্ছে মূলত এই বক্সিংটা করা হয়, যে একটা ইমপ্রেশনের চারপাশে আমি একটা বক্সের মতো পজিশন তৈরি করে এখানে মাঝখানে হচ্ছে আমি মডেল ম্যাটেরিয়ালস হচ্ছে পোর করে দিব। ইউটিলিটি ওয়াক্সটা কি, সেমভাবে আমরা দেখছিলাম যে মডেলিং ওয়াক্স দিয়ে হচ্ছে আমরা মডেলের আন্ডারকাট ব্লক করতে পারি, সেটা আমরা ইউটিলিটি ওয়াক্স দিয়েও করতে পারি। এখন ওয়াক্স ডিস্টরশনটা কি, ওয়াক্স ডিস্টরশনটা যদি আমি এক কথায় বলি সেটা হচ্ছে ওয়াক্সের ডাইমেনশনাল চেঞ্জের কারণে ওয়াক্স যদি ঠিকমতো মানে একটা পজিশনে না থাকে, সেটা যদি ছড়িয়ে যায়, সেটা হচ্ছে ওয়াক্স ডিস্টরশন। এখন এই ডিস্টরশনটা কী কী কারণে হয়, এই চারটা কারণ আমার জানতে হবে। কী কী কারণ হয় সিম্পলি যদি আমি বলি, যদি ওয়াক্সটা যদি আমি মেল্ট করে প্যাটার্ন তৈরি করার সময় যদি আমার কোনো এয়ার সেখানে থেকে যায়, হতে পারে, এবং ফিজিক্যাল ডিফরমেশন হতে পারে, যেমন কার্ভিং করার সময় যদি কার্ভিং করার সময় বা মোল্ডিং করার সময় থেকে যেতে পারে। রিলিজ অফ স্ট্রেস ট্র্যাপ ডিউরিং প্রিভিয়াস কুলিং। আমি যদি ওয়াক্সটা যদি এরকম থাকে যে ওয়াক্সটা আমার মেল্ট করার পর আমি প্যাটার্ন তৈরি করার সময় ভিতরে কোনো স্ট্রেস থেকে গেছে, তো স্ট্রেস থেকে গেলে আমার কিন্তু ওয়াক্সটা যখন আমি খুলে আনতে যাব তখন ওইটা মানে একটা ডিস্টরশন দিবে, ওই প্রেশারটা বের হয়ে যেতে যাবে, এটা হচ্ছে সমস্যা হতে পারে। আবার এক্সেসিভ স্টোরেজ টাইম, অর্থাৎ আমি যদি ওয়াক্সটা দীর্ঘ সময় মানে একটা পুরাতন ওয়াক্স ইউজ করি, সেই পুরাতন ওয়াক্সটা কিন্তু ডিস্টরশন হতে পারে, সেই জন্য আমার নতুন ওয়াক্স ইউজ করতে হবে। এক্সট্রিম টেম্পারেচার চেঞ্জেস ডিউরিং স্টোরেজ, অর্থাৎ আমি যদি এরকম হয় যে র্যাপিড টেম্পারেচার চেঞ্জ যেমন ছিল হচ্ছে আমাদের বেশি, আমি জানি যে লো টেম্পারেচারে হচ্ছে আমার ওয়াক্সটা মেল্টিং হতে পারে। তো এখন হঠাৎ করে আমি হচ্ছে লো টেম্পারেচার দিয়ে মেল্ট করলাম, সেটা আবার অনেক অনেক লো টেম্পারেচারে আমি স্টোরেজ করলাম, যার কারণে এটা আবার মানে মেল্ট থেকে হচ্ছে আমাদের এটা জমাট বেঁধে গেল। তো এরকম যদি আমি একটা ম্যাসিভ চেঞ্জ হয় টেম্পারেচারের মধ্যে, তখন এই ডিস্টরশনটা হতে পারে। তো আমি এই পাঁচটা ডিস্টরশনটা আমাদের জানতে হবে, যে যদি এয়ার থাকে প্যাটার্নের ভিতরে, ফিজিক্যাল ডিফরমেশন হতে পারে, যেমন মোল্ডিংয়ের সময়, কার্ভিংয়ের সময়, আবার রিমুভের সময় ভেঙে যেতে পারে। যদি কোনো স্ট্রেস আটকা পড়ে থাকে সেটা রিলিজ হতে পারে। স্টোরেজ টাইম যদি অনেক বেশি হয় এবং টেম্পারেচার চেঞ্জ যদি অনেক বেশি হয় এই স্টোরেজ করার সময়। তো এটাই হচ্ছে মূলত ওয়াক্স। যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো। আর যদি তোমার কাছে মনে হয় যে এখান থেকে ইম্পর্টেন্ট কী আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কী আছে, যেমন সবথেকে ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, যেমন আইটেমের জন্য, প্রফের জন্য, সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে আমি আলাদা করছি। সেটা হচ্ছে যদি আমি দেখি যে আইটেমের জন্য কী কী কোয়েশ্চেন আছে, তো আমি যদি আইটেমের কোয়েশ্চেনগুলো একটু বলি, একটা হচ্ছে স্ক্রিনশট নিতে পারো। সেটা হচ্ছে ডেন্টাল ওয়াক্সের ডেফিনেশন ধরবে, প্যাটার্ন, মোল্ড, লস্ট ওয়াক্স টেকনিক, এগুলো ডেফিনেশন লাগবে। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু ইউজ,
ক্লাসিফিকেশন ডেন্টাল ওয়ার্কস, এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে প্যাটার্ন ওয়ার্কস কী কী আছে। তারপরে হচ্ছে উইথ ওয়ার্কস উইল বি হুইচ ওয়ার্কস উইল বি ইউজ ইন অ্যাক্রাইলিক রেজিন ডেঞ্চার। অ্যাক্রাইলিক রেজিন ডেঞ্চার তৈরি করার সময় কী ওয়ার্কস ইউজ করা যেতে পারে, এগুলো হচ্ছে একটু থিওরিটিক্যাল, একটু ডিপ কোয়েশ্চেন। এরপরে যদি আমি এখানে দেখি যে এই যে ইউজেস অফ ইনলে কাস্টিং ওয়ার্কস, বেস প্লেট ওয়ার্কস, মডেলিং ওয়ার্কস, স্টিকি ওয়ার্কস, এই চারটার ইউজেস আমার মাস্ট। তারপরে ইনলে কাস্টিং ওয়ার্কসের প্রপার্টিস, এটাও আমার মাস্ট। তারপরে হচ্ছে স্টিকি ওয়ার্কস, এটা হচ্ছে বেশি একটা ইম্পর্টেন্ট না, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, ইনলে কাস্টিং অ্যান্ড মডেলিং ওয়ার্কস, এই দুটো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বেস প্লেট ওয়ার্কস। আচ্ছা, প্রফের কোয়েশ্চেন যদি আমি দেখি যে এই যে এখানে আছে যে রাইট ডাউন দ্য কম্পোজিশন অ্যান্ড টু ইউজেস অফ মডেলিং ওয়ার্কস। মডেলিং ওয়ার্কসের দুটো ইউজ এবং কম্পোজিশন লিখতে বলছে। আচ্ছা, কম্পোজিশন কিন্তু সেম হবে, সব ওয়ার্কসের কম্পোজিশন মোটামুটি সেম। ক্লাসিফাইড ডেন্টাল ও ওয়ার্কস অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশন অনুযায়ী ডেন্টাল ওয়ার্কসটা কী কী হতে পারে। অ্যাপ্লিকেশন বলতে হচ্ছে ইউজ। ডিফারেন্সিয়েট মডেলিং ওয়ার্কস ফ্রম শিট কাস্টিং ওয়ার্কস। তো শিট কাস্টিং ওয়ার্কস এবং মডেলিং ওয়ার্কস এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী সেটা হচ্ছে আমাদের জানতে হবে। এবং হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কাস্টিং ওয়ার্কস, কী কী ওয়ার্কস আছে আমরা সেটা হচ্ছে লিখতে পারি। এবং হচ্ছে রাইট ডাউন দ্য ইউজেস অফ স্টিকি ওয়ার্কস।